এটি একটি মস্তিষ্ক। আজ পর্যন্ত মানুষের কাছে এটি সবচেয়ে জটিল এবং রহস্যময় জৈব কাঠামো, আর তাই আমিও এই অঙ্গটি সম্পর্কে সবচেয়ে বেশি কৌতূহলী। এই বিশেষ মস্তিষ্ক একটি স্তন্যপায়ী প্রাণীর। পৃথিবীর প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের মৌলিক কাঠামো ও উপাদান একই, যেমন এই টিউবের মতো ভাঁজ ভাঁজ অংশ, যা পুরো মস্তিষ্কের মোট ভরের 85%, যাকে বলে সেরিব্রাম। আচ্ছা, উপর থেকে দেখতে টিউবের মতো হলেও এগুলো আসলে এক থকথকে নীরের বস্তু, যার উপরটা এমন ভাঁজ ভাঁজ। আচ্ছা, তাহলে এটি মনে হয় অনেক অনেক গুরুত্বপূর্ণ উপাদানে ঠাসা। এই সেরিব্রামের প্রায় 70 থেকে 80% জল, তো মাত্র 20% এত এত জটিল কাজ করে। আসলে আমাদের পুরো মস্তিষ্কের প্রায় 75% জল। উপরের এই ভাঁজ ভাঁজ অংশটিকে খেয়াল করুন। সেরিব্রামের এই অংশকে বলে সেরিব্রাল কর্টেক্স, এবং এটি মূলত ধূসর অংশ বা গ্রে ম্যাটারের পাতলা স্তর। ঠিক এর নিচেই রয়েছে সাদা অংশ বা হোয়াইট ম্যাটার। তো উপরের এই ধূসর অংশটি কেন এমন ভাঁজ ভাঁজ, এটি জানবার জন্য এর ভেতরের অংশটি দেখতে হবে। এটি কোনো পাইপ নয়, বরং জায়গায় জায়গায় ঢেউ খেলানো, অনেকটা এমন। এটি মূলত উপরের এই ধূসর অংশটিকে বড় করবার জন্য একটি প্রক্রিয়া। আপনি কোনো বড়, পাতলা এবং লম্বা নমনীয় বস্তুকে কোনো ছোট অংশে রাখতে গেলে তার নির্দিষ্ট আকারে কিন্তু রাখতে পারবেন না, তাই সেটির আকারে পরিবর্তন আনতে হয়, অর্থাৎ এভাবে ফোল্ড করে বা ভাঁজ করে তার ভেতর রাখতে হয়। ঠিক এই গ্রে ম্যাটারের চওড়া নমনীয় পাতলা স্তরটিকে ছোট পরিসরে আটকানোর জন্যই এটি এমন ভাঁজ ভাঁজ। কারণ এটি যত বড় হবে, আপনার চিন্তা, স্মৃতি, শেখার ক্ষমতা, দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, স্বাদ, গন্ধ, ভাষা, যোগাযোগ বা আবেগ ও সামাজিক আচরণের মতো জটিল সব কাজ ততই প্রখর হবে। প্রখর হবে কারণ এখানেই থাকে বিশেষ এক ধরনের স্নায়ুকোষ, যাকে বলে নিউরন। তাই যে মস্তিষ্কে এই ভাঁজের পরিমাণ যত বেশি থাকে, বুঝবেন সেই মস্তিষ্কের এই ধরনের জটিল ক্ষমতাগুলো তত বেশি। কিন্তু এই হালকা ছাই রঙের পাতলা স্তরের নিচেই রয়েছে এমন সাদা অংশের একটি বেশ পুরু স্তর। সেজন্যই একে বলা হয় হোয়াইট ম্যাটার। এই অংশটিকে সাদা দেখানোর কারণ, জীবন্ত অবস্থায় এতে প্রায় 20 থেকে 25% থাকে চর্বি বা ফ্যাট, তাছাড়া 10 থেকে 15% প্রোটিন এবং প্রায় 5% কাছাকাছি থাকে মিনারেল। কারণ এখানকার প্রায় 60 থেকে 70% আসলে জল। কিন্তু বিষয়টি ঠিক এমন নয়, কারণ সাদা অংশের নিচে ও আশেপাশে খেয়াল করুন, এখানেও রয়েছে গ্রে ম্যাটার, অর্থাৎ নিউরন। তো নিউরনগুলো কেন এভাবে ছড়ানো ও ছিটানো, আর মাঝের অংশটি কেনই বা এমন সাদা বা চর্বির একটি স্তরে সজ্জিত, এটিকে খেয়াল করুন। এখানে উপরের গ্রে ম্যাটার বা সেরিব্রাল কর্টেক্সে থাকা নিউরন তার প্রাপ্ত তথ্যগুলো তারই একমাত্র সংকেত বহন করা সুতার মতো আকৃতির অংশ, যাকে বলে অ্যাক্সন, তার মাধ্যমে একটি সংযোগ স্থাপন করছে নিচের গ্রে ম্যাটারে থাকা নিউরনের ডেনড্রাইটের সাথে। ঠিক একইভাবে নিচের নিউরনগুলো তাদের প্রত্যেকের একমাত্র সংকেত বহন করার অঙ্গ এই অ্যাক্সনের মাধ্যমে উপরের নিউরনের ডেনড্রাইটের সাথে সংযোগ স্থাপন করছে। তবে সংকেতগুলো যেন
কোনোভাবেই অসংখ্য অ্যাক্সনের সাথে সংঘর্ষ না করে বা মিলে না যেতে পারে, তাই অ্যাক্সনের চারপাশ ঘিরে তৈরি হয় এমন ধরনের ইনসুলেটর। অনেকটা এই তারের ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বা সিগন্যালকে সুরক্ষিত রাখতে এখানে যে ইনসুলেটর ব্যবহার করা হয় অনেকটা তেমন। আর অ্যাক্সনের চারপাশের এই জৈবিক ইনসুলেটর মূলত চর্বি, যাকে বলা হয় মাইলিন শীথ, যার কারণে এই অংশটিকে আমরা সাদা দেখি। আসলে এই সাদা অংশটি হল দুই প্রান্তের নিউরন কোষের একটি নেটওয়ার্ক কেন্দ্র, যার মাধ্যমে তথ্য নিউরন থেকে নিউরনে নিরাপদে আসা যাওয়া করতে পারে। অনেকটা সিপিইউ এর সাথে র্যাম যেমন এই ধরনের ইনসুলেটর পাথের মাধ্যমে তথ্য নিরাপদে আদান প্রদান করে। এই নিউরন হতে সংকেত ইলেকট্রিক পালস আকারে এই অ্যাক্সনের ভেতর দিয়ে পৌঁছায় এর শেষ অংশে বা অ্যাক্সন টার্মিনালে। এখানে বৈদ্যুতিক সংকেত রাসায়নিক সংকেতে রূপান্তরিত হয়ে পৌঁছায় অন্য একটি নিউরনের এই ডেনড্রাইটের কাছে। এখানে যে সূক্ষ্ম ফাঁকা অংশটি দেখছেন তাকে বলে সিনেপটিক ক্লেফট। এটি মূলত এক্সট্রা সেলুলার ফ্লুইড নামের স্বচ্ছ তরল, যা আয়ন ও নিউরো ট্রান্সমিটার বহন করতে পারে। এবার এখানে প্রবেশ করা রূপান্তরিত রাসায়নিক সংকেত প্রবেশ করে ডেনড্রাইটে এবং এখানে সেটি আবারও বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়ে নিউরনের কেন্দ্রে পৌঁছায়। সংকেত আদান প্রদানের কাজটি মূলত এভাবেই চলতে থাকে। এমন সংযোগস্থলের এই পুরো অংশটিকে বলা হয় সিন্যাপস, যেখানে আমাদের দেখা শেখার মতো নানা বিষয় কোড আকারে জমা থাকে। এই তথ্য ভাণ্ডার যত ব্যবহার হয় বা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, নিউরনের এই বন্ধন হয় ততই মজবুত। ফলে আমরা সেই বিষয়ে হয়ে উঠি আরও পারদর্শী। আমরা যদি কোনো কাজে পারদর্শী বা দক্ষ হতে শুরু করি, তাহলে বুঝতে হবে আমাদের সিন্যাপস একইভাবে মজবুত হতে শুরু করেছে। তবে মস্তিষ্কের এই নিউরনগুলো কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করে বা কোথায় রূপান্তরিত তথ্যগুলো সরবরাহ করে? নিউরনের ঝিল্লিতে রয়েছে নানা প্রকার আয়ন চ্যানেল, যেমন সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়ামের মতো নির্দিষ্ট কণার জন্য চ্যানেল বা দরজা। সেই দরজা দিয়ে নির্দিষ্ট ওই সকল কণার প্রবাহ নিউরনের বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যার মাধ্যমে সেখানে আপনা আপনি বিভিন্ন ধরনের সংকেত তৈরি হয়। তাছাড়া শরীরের বিভিন্ন সেন্সরি অঙ্গ যেমন চোখ, কান, ত্বক সহ বাহির ও ভেতরের বিভিন্ন সেন্সরি অঙ্গ থেকে সংকেত হোয়াইট ম্যাটারের আরেকটি অংশ স্পাইনাল কর্ডের মাধ্যমে এসে পৌঁছায় কর্টেক্সের নিউরনে। এগুলো বিভিন্ন জায়গার নিউরনগুলোর ভেতর যেমন সমন্বয় হয়, তেমনি কিছু কিছু সংকেত তৈরিও করে। এরপর সেই তথ্যগুলো আবার স্পাইনাল কর্ডের এই গ্রে ম্যাটারে অবস্থিত মোটর নিউরনে পৌঁছায়, আর এর মাধ্যমে বিভিন্ন সংকেত শরীরের পেশি ও গ্রন্থিতে প্রবাহিত হয়। আগেই বলেছিলাম আমাদের পুরো মস্তিষ্কের প্রায় 75% জল। এত জল মূলত দৃশ্যমান নয়, কারণ এগুলো কোষে কোষে ছড়িয়ে থেকে সেগুলোর সঠিক গঠন, যেমন আকার, পরিমাণ ও প্রসারণ এবং সংকোচনের প্রক্রিয়াকে বজায় রাখে। তাছাড়া নিউরনের সংকেত আদান প্রদান হয় আয়ন দিয়ে, আর এই আয়ন চলাচল করতে পারে জলীয় দ্রবণে। তাই জল ছাড়া নিউরনের বৈদ্যুতিক কার্যকলাপ থেমে যাবে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও বিপাক, তাপমাত্রা নিয়ন্ত্রণ বা মস্তিষ্ককে ভাসমান রাখতে এবং আঘাত হতে রক্ষা করতে জল অপরিহার্য। হঠাৎ মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা ক্লান্তি ও দুর্বলতার মতো নানা প্রকার শারীরিক সমস্যার একটি বড় কারণ হল মস্তিষ্কে জলের পরিমাণ কমে আসা। তাছাড়া বিরক্তি, উদ্বেগ, মানসিক চাপ বৃদ্ধি, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলোর পেছনে এটি একটি বড় কারণ। তবে
পর্যাপ্ত জল পান করলে এমন সমস্যাগুলো হতে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। আর আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক এমন দুটি অংশে বিভক্ত হয়ে কাজ করে, যাতে করে কাজগুলো দুই পাশে ভাগ হয়ে পরিচালিত হতে পারে আর কোনো বিশেষ কাজের সঙ্গে অন্য কাজের সংঘর্ষ এড়িয়ে অতি দক্ষতার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করা যায়। খুব সাধারণভাবে দেখলে আমাদের মস্তিষ্ক মূলত এভাবেই তার কাজ চালিয়ে যায়।